চলো আচ্ছা, গতকাল যেটা আমি শুরু করেছিলাম তোমাদের বলেছিলাম যে আমি আজকে করিয়ে দেবো, আমি আরেকবার তোমাদেরকে রিভিশন করিয়ে দিচ্ছি। আমি পিডিএফটা তো দিইনি, আজকে হয়ে গেলে তোমাদের একসাথে পিডিএফটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো স্টার্ট করছি। প্রথমে এটা ছিল যেটা মনে আছে তোমাদের, আমি একবার রিভিশন করে দিচ্ছি যে গতকাল 10টা হয়ে গেছিলো, আমি একবার জাস্ট মুখে বলে দিচ্ছি। এটা কি ছিল এই কারেন্ট অ্যাফেয়ার্সটা? এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কি ছিল যে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কোথায় হচ্ছে, ঠিক আছে? এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে কিরগিজস্তান বিশেকে, কিরগিজস্তানের ক্যাপিটাল বিশেকে অনুষ্ঠিত হচ্ছে, বিশেকে অনুষ্ঠিত হয়ে গেছে এটা, ঠিক আছে? বিশেকে অনুষ্ঠিত হয়ে গেছে। ভারত টোটাল 5টা পদক জিতেছে, ভারত টোটাল 5টা পদক জিতেছে, ঠিক আছে? টোটাল মেডেল ট্যালিতে 5টা পদক জিতেছে ভারত, 5 মেডেলস জিতেছে। কারা কারা পেয়েছে না এখানে বলেছিলাম যে যেমন ধরো নিতেশ সিওয়াজ সিলভার মেডেল পেয়েছে, প্রিন্স ব্রোঞ্জ মেডেল পেয়েছে, এগুলোর নাম। সচিন সেরাওয়াত ব্রোঞ্জ মেডেল পেয়েছে, ঠিক আছে? আচ্ছা, আর ললিত সেরাওয়াত সিলভার মেডেল পেয়েছে, সুনীল কুমার ব্রোঞ্জ মেডেল পেয়েছে, ঠিক আছে? তাহলে 5 জন কে নাম হয়ে গেল? নিতেশ সিওয়াজ সিলভার মেডেল, প্রিন্স ব্রোঞ্জ মেডেল, সচিন সেরাওয়াত ব্রোঞ্জ মেডেল, আর হচ্ছে যে আর ললিত সেরাওয়াত সিলভার মেডেল, সুনীল কুমার ব্রোঞ্জ মেডেল, ঠিক আছে? তো 5 জন 5টা মেডেল পেয়েছে ভারত। আচ্ছা, নেক্সট এবার চলে যাচ্ছি। মোট 30 জন আর ভারতীয় 30 জন মহিলা কুস্তিগির পার্টিসিপেট করেছিল এই এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে। নেক্সট কোশ্চেন নাম্বার 2টা যেটা ছিল সেটা ছিল ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে। ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে কবে পালিত হয় না 10th এপ্রিল, ঠিক আছে? 10th এপ্রিল পালিত হয়। ডক্টর হানিম্যানের জন্মদিন, প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর হানিম্যান, তার জন্মদিনে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে 2026-এর থিম ছিল হোমিওপ্যাথি ফর সাস্টেনেবল হেলথ, হোমিওপ্যাথি টেকসই স্বাস্থ্যের জন্য হোমিওপ্যাথি। আর ভারতে এটা ইম্পর্টেন্ট যে ভারতে এখনো পর্যন্ত নাও প্রেজেন্টলি 2.5 লক্ষ হোমিওপ্যাথি চিকিৎসক রয়েছেন ভারতে এখনো পর্যন্ত। আচ্ছা চলো পরেরটায় যাচ্ছি। এইগুলো আমাদের হয়ে গেছিল, আমি আরেকবার রিভিশন করাচ্ছি কিন্তু। তারপরে ইলেকট্রামা, এটা বলা হয়েছিল ইলেকট্রিক্যাল, যে 3 নম্বরটা ইলেকট্রামা, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রামাটা কি ছিল 2027, এটা ছিল বৈদ্যুতিক শিল্পের বিশ্বের বৃহত্তম প্রদর্শনী। এটা একটা এক্সিবিশন ছিল ইলেকট্রামা। কিসের প্রদর্শনী? এটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে যে আয়োজক সংস্থা ছিল IEEMA, এরা আয়োজন করেছিল নিউ দিল্লিতে এটা আয়োজিত হয়েছে, ঠিক আছে? নিউ দিল্লিতে এটা লঞ্চ হয়েছে, নিউ দিল্লিতে আয়োজিত হয়েছে। এটা হচ্ছে ভারতের মানে শক্তি বৈদ্যুতিক শক্তির মানে প্রদর্শনী একটা বলা যেতে পারে। আয়োজন করেছে ঘনশ্যাম প্রসাদ। আচ্ছা, এখানে প্রায় ইন্ডিয়ার কারেন্ট পাম্প স্টোরেজ হাইড্রো পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে যে 7.5 গিগাওয়াট। আর মেন কি ফিচার এই ইলেকট্রামা কেন আয়োজন করা হয়েছে না স্বনির্ভরতা শক্তির ক্ষেত্রে ভারতের স্বনির্ভরতা আরো উদ্ভাবনী করতে হবে। নতুন ছোট হয়, যেমন স্মল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? নতুন শক্তির সোর্স খুঁজে বার করে পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে হবে। তারপরে ভারত যাতে শক্তির ক্ষেত্রে স্বনির্ভর হয়, শক্তি উৎপাদনের ক্ষেত্রে নতুন শিল্প তৈরি করতে পারে। অটোমেশন মানে নিরাপদ, মানে ইনোভেশন, অটোমেশন, কোয়ালিটি, সেফটি, রিলায়েবিলিটি, এগুলো সমস্তটাই ছিল নিরাপত্তা, গুণমান সব দিক দিয়ে এটা ছিল। ইলেকট্রামা হচ্ছে ভারতের মানে বৈদ্যুতিক শিল্পের একটা প্রদর্শনী বলা যেতে পারে সারা বিশ্বের কাছে। ওকে, ইলেকট্রামা হয়ে গেল, ইলেকট্রামা হয়েছিল। নেক্সট পরেরটা আমি কালকের ম্যাথ এবং আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল পিডিএফটা আমি তোমাদের ক্লাসরুমে আজকে পোস্ট করে দেবো আজকের ক্লাসের পরে। আচ্ছা, এবার হচ্ছে AI এগ্রিমেন্ট হয়েছিল, বলেছিলাম যে এটা অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটি, নাম হচ্ছে ডিকিন ইউনিভার্সিটি। অস্ট্রেলিয়ার এই ডিকিন ইউনিভার্সিটির সঙ্গে তেলেঙ্গানা গভর্নমেন্ট একটা চুক্তি স্বাক্ষর করেছে। কি রিলেটেড না অ্যাপ্লাইড AI নিয়ে, ঠিক আছে? অ্যাপ্লাইড AI এর উপর একটা স্বাক্ষর হয়েছে। অ্যাপ্লাইড AI বা ব্যবহারিক বা মানে অ্যাপ্লাইড AI এর উপর একটা চুক্তি স্বাক্ষর হয়েছে নাকি না একটা আইকম ধৃতি, যেখানে লেখা আছে দেখো একটা মানে AI এই তেলেঙ্গানা গভর্নমেন্টের সঙ্গে চুক্তি করেছে এই অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি। এরা হচ্ছে যে তেলেঙ্গানাতে আইকম ধৃতি বলে একটা টেকনিক্যাল হাব তৈরি করবে, ঠিক আছে? টেকনিক্যাল হাব তৈরি করবে, নতুন কেন্দ্র তৈরি হবে। এর লক্ষ্য হচ্ছে AI এর দক্ষতা বৃদ্ধি, গবেষণা, স্টার্ট আপ এটসেট্রা, এগুলো হচ্ছে এই মূলত এই হাবটার মেন উদ্দেশ্য। এটা অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি তাহলে, ঠিক আছে? এগুলো থেকে আমি কিন্তু কোশ্চেন করব, এগুলো প্রত্যেকে পড়বে, মন দিয়ে শুনবে, শোনার পর আমি কিন্তু এগুলো থেকে কোশ্চেন করব।
ঠিক আছে, ভালো করে মাথায় রাখবেন, কিন্তু এখান থেকে কোশ্চেন করব। 7 নম্বর, কত নম্বর হবে, 1 2 3 4 5 নম্বর, 5 নম্বরটা ছিল কি, আচ্ছা ভারতের প্রথম এই যে কুইয়ার রাজ্যসভার প্রথম সমকামী মেম্বার, রাজ্যসভার ইন্ডিয়ার ফার্স্ট ওপেনলি কুইয়ার মেম্বার অফ পার্লামেন্ট, ভারতের প্রথম সমকামী রাজ্যসভার সমকামী সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন হচ্ছেন যে সিনিয়র অ্যাডভোকেট মেনকা গুরুস্বামী। ঠিক আছে, মেনকা গুরুস্বামী হচ্ছে রাজ্যসভার প্রথম, ফার্স্ট টাইম হচ্ছে ভারতের প্রথম সমকামী রাজ্যসভার সাংসদ হলেন হচ্ছেন অ্যাডভোকেট মেনকা গুরুস্বামী। উনি একটা বিশেষ কেস সলভ করেছিলেন 2018 সালে, সমকামিতাকে অপরাধ মুক্ত হিসেবে ঘোষণা করার লক্ষ্যে উনি মানে মামলা যে হয়েছিল সেই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ঠিক আছে, সমকামী ভারতে অপরাধ মুক্ত, সমকামিতা কোনো অপরাধ নয়, এই উদ্দেশ্যে একটা মামলা হয়েছিল 2018-তে সুপ্রিম কোর্টে, ওখানে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাহলে নামটা মনে রাখবে, মেনকা গুরুস্বামী। ঠিক আছে, ভারতের প্রথম কুইয়ার বলা হয়, কুইয়ার মেম্বার অফ পার্লামেন্ট। নেক্সট 6 নম্বর কোশ্চেনটা ছিল, আচ্ছা যোগা মহোৎসব। যোগা মহোৎসব আমরা জানি যোগা ডে 21 জুন, 21শে জুন পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। অলরেডি 7ই এপ্রিল থেকে 75 দিনের কাউন্টডাউন, 7ই এপ্রিল থেকে হিসাব করলে 21শে জুন যেতে হচ্ছে 75 দিন সময় আছে, সেই 75 দিনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে মিনিস্ট্রি অফ আয়ুষের তরফ থেকে। যোগা মহোৎসব 2024, এটা 2026 যোগা মহোৎসব 2026, মিনিস্ট্রি অফ আয়ুষ এটা পরিচালনা করছে। এটা কোথায় হবে এবছর যোগা মহোৎসব 2026 অনুষ্ঠিত হবে লোনার, মহারাষ্ট্র। ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই, লোনার মহারাষ্ট্রে হবে যোগা মহোৎসব, লোনার মহারাষ্ট্রে হবে, লোনার মহারাষ্ট্রে হবে। প্রায় এর আগে 5000 জন পার্টিসিপেন্ট এর আগে ত্রিকোণাসন করে, ঠিক আছে, এশিয়ান বুক অফ রেকর্ডে নাম তুলেছিল। 5000 জন ত্রিকোণাসন করে এশিয়ান বুক অফ রেকর্ডে নাম তুলেছিল। ঠিক আছে, এই ইভেন্টটা আয়োজন করেছিল মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা। এই আগের বছরে যে 5000 জন যে নাম তুলেছিল পার্টিসিপেন্ট, সেটা আয়োজন করেছিল ছত্রপতি শিবাজি মহারাজ গার্ডেনে হয়েছিল, বুলধানা ডিস্ট্রিক্ট মহারাষ্ট্রেই হয়েছিল। মোরারজি ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা এটা কন্ডাক্ট করেছিল। ঠিক আছে, তো এটা পুরোটা কিন্তু মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে কিন্তু পরিচালিত করছে যোগা মহোৎসব। তাহলে এবছর কোথায় হবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 7 নম্বরটা আমাদের 10টা অবধি হয়ে গেছিল, 7 নম্বর। আচ্ছা এখানে যেটা ইম্পর্টেন্ট, 7 নম্বরে হচ্ছে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ। সাত নম্বরটা যেটা আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2026। ঠিক আছে, আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2026, এই ইন্ডিয়ান শুটিং স্পোর্ট ফেডারেশন ওয়ার্ল্ড কাপ 2026, এটা কোথায় অনুষ্ঠিত হলো না, এটা স্পেনে অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, গ্রানাডা স্পেন অনুষ্ঠিত হয়েছে, গ্রানাডা স্পেনে অনুষ্ঠিত হয়েছে, গ্রানাডা স্পেনে অনুষ্ঠিত হয়েছে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ। ওকে, আচ্ছা এবার ইম্পর্টেন্ট হচ্ছে যে দুজন পুরস্কার পেয়েছেন, তারা হচ্ছেন পালাক গুলিয়া আর মুকেশ নেলাভাল্লি। পালক গুলিয়া এবং মুকেশ নেলাভাল্লি ওয়ান দা গোল্ড মেডেল পেয়েছেন। ঠিক আছে, আইএসএসএফ শুটিং ওয়ার্ল্ড কাপে, ইন্ডিয়ান শুটিং স্পোর্ট ফেডারেশন ওয়ার্ল্ড কাপ যেটা গ্রানাডা স্পেনে আয়োজিত হলো, সেখানে পালক গুলিয়া আর ভারতের মুকেশ নেলাভাল্লি গোল্ড মেডেল পেয়েছেন। ওকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু পড়ে রাখতে হবে, এটা হচ্ছে নতুন রেকর্ড হয়েছে। এছাড়া এখানে কোয়েশ্চেনে কিছু রয়েছে যে the previous record was set by Asian shooting championship, that record was held by Uzbekistan। আচ্ছা এখানে কিছু আছে যেমন চাইনিজ টিম ওয়ান দা সিলভার মেডেল, হাঙ্গেরি ব্রোঞ্জ পেয়েছে, এই সমস্ত কিছু ইম্পর্টেন্ট আছে। যাই হোক, আমাদের দরকার হচ্ছে যেটুকু, এটুকু আমাদের হয়ে গেল। তাহলে কোথায় হয়েছে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ, বারবার লোড হয়ে যাচ্ছে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা 8এরটা দেখো, 8এরটা। আচ্ছা এটাও কালকে হয়েছিল, আমি তোমাদের বলেছিলাম যে ভারতের ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু রিচ মাউন্ট এভারেস্ট ক্যাম্প বাই বাইসাইকেল, সাইকেলে করে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছেছেন প্রথম মহিলা ভারতীয় নারী, প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছেছেন বাইসাইকেলে করে। ঠিক আছে, সাইক্লিং করে প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছেন। এই বেস ক্যাম্পে তিনি হচ্ছেন 28 বছর বয়সী দিব্যা, ওনার নাম হচ্ছেন দিব্যা সিং। 28 বছর বয়সী, উনি হচ্ছেন গোরখপুর উত্তরপ্রদেশের একজন টিচার, উনি প্রফেশনে হচ্ছেন টিচার।
কাঠমান্ডু থেকে জার্নি শুরু করেছিলেন। 14 দিনের টোটাল জার্নি ছিল, 14 দিনের। আর প্রায় উচ্চতা ছিল, বেস ক্যাম্পের উচ্চতা ছিল 17,560 ফুট উচ্চতা, ঠিক আছে, যেটা সাইকেলে করে উনি কভার করেছেন। নেক্সট, 10 থেকে 12 ঘন্টা ডেলি সাইকেলিং করেছেন, 14 দিনে পৌঁছেছেন। আচ্ছা, তার পাথে যে সুরকি, ফাকডিং, নামচে বাজার, লবুচু, গোরাকসেপ, এইসব জায়গাগুলো পাস করে গেছেন। আচ্ছা, নেক্সট পরেরটায় যাচ্ছি, 9এরটা। তোমাদের থেকে কিন্তু অ্যান্সার চাইবো, এবার কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবো, অ্যান্সার চাইবো, ঠিক আছে, তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে শুনে নেবে। 9এর কোশ্চেনটা দেখো, ওয়ার্ল্ড হেলথে, এটাও তো হয়ে গেছে, ওয়ার্ল্ড হেলথে কবে পালিত হয়? ওয়ার্ল্ড হেলথে 7th এপ্রিল, ঠিক আছে, বিশ্ব স্বাস্থ্য দিবস 7th এপ্রিল পালিত হয় 7th এপ্রিল। থিম ছিল ইউনাইটেড ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স, ইউনাইটেড ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স। কারা পালন করে এটা? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO। কবে থেকে করছে? 1948 সাল থেকে পালন করছে বিশ্ব স্বাস্থ্য দিবস। ওকে, মানে ওদের এস্টাবলিশমেন্ট হয়েছিল 1948 সালে, তবে থেকেই পালন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। ওয়ার্ল্ড WHO প্রতিষ্ঠা দিবসের শুরু থেকেই প্রায় পালিত হচ্ছে। আচ্ছা, এবার দেখো এখানে একটা জাস্ট কাউন্টডাউন দিয়েছে এখানে, যে এভরি ইয়ার 3 লাখ women die due to pregnancy related complication and 4 million infants die or stillborn, মানে many of which are preventable আর কি, ঠিক আছে। বিশ্ব স্বাস্থ্য দিবসের মানে এটা জাস্ট একটা পরিসংখ্যান দিয়েছে প্রতি, ঠিক আছে, পরেরটায় যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ, এই অবধি আমাদের হয়েছিল আমার মনে আছে, 10 নম্বর এটা, ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ কোথায় অনুষ্ঠিত হয়েছে? ব্যাংককে, ঠিক আছে, ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। ভারত টোটাল 16টা মেডেল জিতেছে, তার মধ্যে 7টা গোল্ড, 5টা সিলভার এবং 4টে ব্রোঞ্জ মেডেল, ঠিক আছে, 7টা গোল্ড, 5টা সিলভার এবং 4টে ব্রোঞ্জ মেডেল জিতেছে। ভারত টোটাল 16টা মেডেল জিতেছে, ব্যাস এইটুকুই ইম্পর্টেন্ট, এটুকুই মনে রাখবে। আর ইম্পর্টেন্ট একটা নাম আছে, তোমান কুমার, পায়েল নাগ, এরা যারা গোল্ড মেডেল পেয়েছে, ভাবান, ঠিক আছে। তারপরে হচ্ছে হরবিন্দর সিং সিলভার মেডেল, স্বাতি চৌধুরী সিলভার মেডেল, শ্যাম সুন্দর স্বামী, এইসব নামগুলো রয়েছে। ওকে, ওয়ার্ল্ড প্যারা আর্চারি সিরিজ তাহলে ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট, এবার 11 নাম্বারটা দেখো কি আছে। 11 নাম্বারটা দেখো, ইন্ডিয়ান রেলওয়েজ 398 crore কেবল প্রজেক্ট অ্যাপ্রুভড। এই জিনিসটা কি না, ইন্ডিয়ান রেলওয়েজে অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম যেটা আসছে, এটিপি কাভাচ সিস্টেম, যেটা কাভাচ, ঠিক আছে, সেই কাভাচ সিস্টেমের জন্য অপটিক্যাল ফাইবার কেবল লাগবে। কাভাচ সিস্টেমটাকে, অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেমটাকে জয়েন করার জন্য হচ্ছে কাভাচ সিস্টেমের জন্য অপটিক্যাল ফাইবার লাগবে। সেইটাই হচ্ছে এই 398 কোটি টাকার কেবল প্রজেক্ট। 398 কোটি টাকার কেবল প্রজেক্ট, ইন্ডিয়ান রেলওয়ে হ্যাজ অ্যাপ্রুভড অপটিক্যাল ফাইবার কেবল approximately 390 crore rupees for Ahmedabad and Ratlam division, ঠিক আছে। তাহলে ইন্ডিয়ান রেলওয়ে আহমেদাবাদ আর রাতলাম ডিভিশনের জন্য 398 কোটি টাকার অপটিক্যাল ফাইবার কেবল প্রজেক্ট স্যাংশন করেছে। আন্ডার দিস প্রজেক্ট plans are in place to cover 1929 কিলোমিটার, এর আন্ডারে প্রায় 1929 কিলোমিটার এই কেবলের মাধ্যমে কভার আপ হবে আর কি। 1929 কিলোমিটার রেল রুট কভার আপ হবে, ওয়েস্টার্ন রেলওয়ে নেটওয়ার্ক কভার আপ হবে, ঠিক আছে। যাই হোক, এখানে বলেছে 1456 কিলোমিটার হচ্ছে যে আহমেদাবাদে হবে, আর 473 কিলোমিটার রাতলাম ডিভিশনে হবে। আহমেদাবাদ ওয়েস্টার্ন রেলের দুটো ডিভিশন, আহমেদাবাদ ডিভিশন আর রাতলাম ডিভিশনে অপটিক্যাল ফাইবার কেবলটা স্যাংশন হয়েছে। 1929 কিলোমিটার মোট কভারেজ দেবে। তাহলে এটা কিসের জন্য হচ্ছে? মেইনলি এটা হচ্ছে কাভাচ সিস্টেমের জন্য, ঠিক আছে। দিস স্যাংশন ফর প্রভিশন অফ কাভাচ কমিউনিকেশন ব্যাকবোন ফর লং টার্ম ডেভেলপমেন্ট, কাভাচ কমিউনিকেশন। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 দেখো, যেটা অ্যাভিয়েশন সিকিউরিটি এগ্রিমেন্ট বিটুইন BCAS এন্ড RRU। আচ্ছা, BCAS আর RRU এটা জাস্ট কিছুই না, অ্যাভিয়েশনের মানে নিরাপত্তার স্বার্থে দুটো সংস্থা নিজেদের মধ্যে চুক্তি স্বাক্ষর করেছে। কি কি? BCAS পুরো কথা কি এখানে লেখা আছে দেখো, ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি, আর হচ্ছে RRU মানে হচ্ছে রাষ্ট্রীয় রাক্ষা ইউনিভার্সিটি, ঠিক আছে। এরা দুজন হচ্ছে চুক্তি স্বাক্ষর করেছে, বিমান নিরাপত্তা রিলেটেড এগ্রিমেন্ট কনক্লুড নিউ দিল্লিতে হয়েছে এগ্রিমেন্টটা, ইন দ্য প্রেজেন্স অফ রামমোহন নাইডু, কিঞ্জারাপু এন্ড আদার সিনিয়র অফিসিয়ালস। আচ্ছা, ওদের এতে হয়েছে কিসের জন্য না, বিমান সরঞ্জামের মানে নিরাপত্তার জন্য। এখানে দেখো, এখানে লেখা আছে যে
establish collaboration in research, certification, training and standards development. আর ডেডিকেটেড টেস্টিং সেন্টার উইল বি সেট আপ বাই দ্য RRU। আচ্ছা, ডেডিকেটেড টেস্টিং সেন্টার, এগুলো টেস্টিং এর প্রয়োজন আছে, টেস্টিং সেন্টার টু কন্ডাক্ট টেস্টিং এন্ড ইভালুয়েশন অফ অ্যাকর্ডিং টু দ্য রেগুলেটরি অ্যাডভাইজারি। মানে মোটামুটি বিমান নিরাপত্তা সরঞ্জামের জন্য টেস্টিং সেন্টার স্থাপন করা হবে, সেই রিলেটেড হচ্ছে RRU, রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি আর সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে টেস্টিং সেন্টার স্থাপনের জন্য, মেনলি টেস্টিং সেন্টার স্থাপনের জন্য। ঠিক আছে, আমি পরেরটায় যাচ্ছি, এটা 12 নম্বরটা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, বলছে যে ইন্ডিয়ান অ্যাথলেটিক সিরিজ 2026, ইন্ডিয়ান অ্যাথলেটিক সিরিজ। আচ্ছা, ইন্ডিয়ান অ্যাথলেটিক সিরিজ কোথায় হচ্ছে? at the Indian Athletic Series 2026 held in Bengaluru. Indian Athletic Series হচ্ছে বেঙ্গালুরুতে। মুরালি শ্রীশঙ্কর claimed the men's long jump title with a base leap of 8.15 মিটার। ঠিক আছে, মুরলী শ্রীশঙ্কর লং জাম্প 8.15 মিটারে হচ্ছে যে সব থেকে হাইয়েস্ট রেকর্ড করেছে আর কি, 8.15 মিটার লং জাম্পে রেকর্ড করেছে। অনুষ্ঠিত হচ্ছে তাহলে বেঙ্গালুরুতে। মুরলী শ্রীশঙ্কর 8.15 মিটার লং জাম্প। Achievement is particularly noteworthy as Sri Shankar was the only competitor to clear 8 meter mark during this event. আচ্ছা, একমাত্র ওই আর কি 8 মিটারের মার্ক কভার করতে পেরেছে, এই জন্য এটা এই অ্যাচিভমেন্টটাকে বড় করে দেখা হচ্ছে। নেক্সট দেখো, আরেকজনের নাম বলছে এখানে, আব্দুল্লাহ আবু বাকার সিকিউরড ফার্স্ট প্লেস উইথ এ লিপ অফ, আচ্ছা 16 পয়েন্ট, এটা হচ্ছে মেন্স ট্রিপল জাম্প। ট্রিপল জাম্পে আব্দুল্লাহ আবু বাকার ফার্স্ট হয়েছে, কারণ ও হচ্ছে 16.82 মিটার ট্রিপল জাম্প, তিনবার জাম্পে 16.82 মিটার রেকর্ড করেছে। এইগুলো জাস্ট একটু ইম্পর্টেন্ট আছে। মেন্স হাই জাম্প ইভেন্ট আছে, সর্বেশ কুষার হাই জাম্প 2.23 মিটারে মানে ভিক্টরি জিতেছে। ঠিক আছে, তাহলে তিনজনের নাম আছে এখানে, মুরলী শ্রীশঙ্কর, আব্দুল্লাহ আবু বাকার আর সর্বেশ কুষার। অ্যাথলেটিক হিসেবে এদের পরিচিতি, এই নামগুলো একটু মনে রাখতে হবে, অ্যাথলেটিক হিসেবে এদের পরিচিতি। ঠিক আছে, নেক্সট পরেরটায় যাচ্ছে। আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের এগুলো এভাবেই যতটা সম্ভব পড়ে পড়ে একটু মনে রাখতে হবে। 14 নম্বরটা হচ্ছে কি দেখো, এটা বলছে প্রজেক্ট চেতক। এটা কি জিনিস? প্রজেক্ট চেতক। চেতক কি জিনিস? 47 ফাউন্ডেশন ডে অফ প্রজেক্ট চেতক। পড়ে দেখো, বর্ডার রোড অর্গানাইজেশন সেলিব্রেটেড দ্য 47th রাইজিং ডে অফ প্রজেক্ট চেতক ইন বিকানির, রাজস্থান। আচ্ছা, BRO দ্বারা পরিচালিত, বোঝা যাচ্ছে প্রজেক্ট চেতকটা বিকানির, রাজস্থানে পালিত হচ্ছে। আচ্ছা, বর্ডার রোড অর্গানাইজেশন, এটা রোড অর্গানাইজেশন মানে নিশ্চয়ই এটা রাস্তা নির্মাণের কোনো প্রজেক্ট। ঠিক আছে, এই প্রজেক্ট চেতক হচ্ছে কোনো রাস্তা তৈরি, সড়ক নির্মাণের কোনো প্রজেক্টের নাম, সেই জন্য এটা বর্ডার রোড অর্গানাইজেশন সেলিব্রেট করছে। ঠিক আছে, বিকানিরে প্রজেক্ট চেতক। অন দিস অকেশন দ্য সার্ভিসেস রেন্ডার্ড বাই দিস প্রজেক্ট হুইচ হ্যাজ বিন অপারেশনাল ফর এভার 4 ডিকেডস ইন দ্য স্ট্র্যাটেজিক্যালি সেন্সিটিভ ওয়েস্টার্ন বর্ডার রিজিয়ন। আচ্ছা, 4 দশক ধরে সেই রাস্তাটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 1980 সাল থেকে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে মিনিস্ট্রি অফ ডিফেন্স স্টার্টেড দিস প্রজেক্ট ওয়াজ এস্টাবলিশড, 1980-তে তৈরি হয়েছিল। আচ্ছা, কোন জায়গাটা এখানটা একটু দেখি কি লেখা আছে। এই যে এইখানটা লাস্ট লাইনে আছে, আন্ডার দিস প্রজেক্ট এ রোড নেটওয়ার্ক স্প্যানিং ওভার 4000 কিলোমিটার হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অ্যান্ড মেইনটেইনড। 4 দশক ধরে 4000 কিলোমিটার রাস্তা, যেটাকে প্রজেক্ট চেতক নাম দেওয়া হয়েছিল, সেটা মানে কনস্ট্রাক্টেড হয়েছিল এবং মানে ওয়েল মেইনটেইনড, এখনো পর্যন্ত চলছে সেই 4 দশক ধরে। 1980 সাল থেকে 4000 কিলোমিটার রাস্তা এখনো হচ্ছে যে রাস্তা নির্মাণ। এই প্রকল্পটার নাম প্রজেক্ট চেতক ছিল। এটারই মানে 4 দশক ধরে ওরা আর কি, যেহেতু রাস্তাটা চলছে সেজন্য বর্ডার রোড অর্গানাইজেশন আর কি প্রজেক্ট চেতকের 47th রাইজিং ডে আর কি, এটা 47তম, এটা 4 দশক ধরে, তো মানে এটা 47তম, প্রায় 5 দশক হতে চললো। আর 3 বছর হলেই হচ্ছে যে 5 দশক কমপ্লিট হয়ে যায় আর কি, 50 বছর ধরে হয়ে গেল। এটা 47 বছর ধরে চলছে বলে এই রাস্তাটা ওই জন্য 47th রাইজিং ডে বলছে। ঠিক আছে, এই রাস্তাটা জন্মদিন হিসেবে পালন করছে, 47th রাইজিং ডে। আচ্ছা, এই রাস্তাটা কোথায় কোথায় অবস্থিত? এখানে দেখো কিছু স্টেটের নাম আছে, যেমন রাজস্থান, পাঞ্জাব এবং নর্দার্ন গুজরাটে বিস্তৃত। রাজস্থান, পাঞ্জাব এবং নর্দার্ন গুজরাটে অবস্থিত এই প্রজেক্ট চেতক রাস্তাটা। চলো নেক্সট পরেরটায় যাচ্ছি। 14 নম্বর হয়ে গেল, 15 নম্বরটায় যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 15, ইন্ডিয়ান ট্রাইবাল ফেস্টিভ্যাল 2026
ভারত জনতি মহোৎসব বলা হচ্ছে, ভারত জনতি মহোৎসব 2026, এটা কোথায় অনুষ্ঠিত হলো? নিউ দিল্লিতে। ভারত জনতি মহোৎসব 2026 অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। কত দিনের ফেস্টিভ্যাল ছিল? ভারত জনজাতি মহোৎসব আর কি, জনজাতি মহোৎসব, ঠিক আছে, জনজাতি মহোৎসব। এটা 19 দিনের ফেস্টিভ্যাল ছিল। ডিউরিং দিস পিরিয়ড অ্যাওয়ার্ড ওয়াজ প্রেজেন্টেড টু ট্রাইবাল আর্টিসান অ্যান্ড ভেন্ডার্স, মানে ট্রাইবাল উপজাতির যে সমস্ত স্কিল্ড ওয়ার্কার, আর্টিসান মানে স্কিল্ড ওয়ার্কার, তাদেরকে পুরস্কার দেওয়া হলো বা ভেন্ডারদের পুরস্কার প্রদান করা হয়েছে এই ট্রাইবাল ফেস্টিভ্যালে। সময় 19 দিনের ছিল। এখানে প্রায় 1.5 লক্ষ 1,50,000 পিপল অ্যাটেন্ডেড দিস ইভেন্ট, প্রায় 1.5 লক্ষ দর্শক ছিল এই ফেস্টিভ্যালের, এন্টায়ার ফেস্টিভ্যালে 1.5 লক্ষ দর্শক ছিল। আয়োজক সংস্থা হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। কোথায় আয়োজন করেছিল? নয়াদিল্লিতে, নিউ দিল্লিতে, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। ঠিক আছে, এবার এখানে কিছু লিখে যে অ্যাওয়ার্ডস আর কনফার্ড অ্যাক্রস 10 ক্যাটাগরি ইনক্লুডিং পটারি, যারা মানে ভালো মাটির কাজ করতে পারে, বাম্বো প্রোডাক্ট, বাঁশের প্রোডাক্ট, জুয়েলারি, ভালো গহনা তৈরি করতে পারে, কুলিনারি আইটেমস, গিফটস, এখানে বাংলাতে অনেক লেখা আছে দেখবে, এই যে মানে মৃৎশিল্পী, বেত ও বাঁশের তৈরি সামগ্রী, গয়না, খাদ্য সামগ্রী, উপহার, বিবিধ পণ্য, ধাতব সামগ্রী, এই সমস্ত যারা তৈরি করে, হাতের কাজ যারা করে, স্কিল্ড ওয়ার্কার যাদের আর্টিসান বলা হচ্ছে, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। ঠিক আছে, বস্ত্রশিল্প, পণ্য, চিত্রশিল্প, প্রাকৃতিক পণ্য। পরেরটায় যাচ্ছি, কোশ্চেন নাম্বার 16, মায়ানমারের নতুন প্রেসিডেন্ট কে হয়েছেন? মায়ানমারের নতুন রাষ্ট্রপতির নাম এখানে লেখা আছে, যেটা নাম লিখে দাও, মিন অং, HL আছে, মিন হং লাইং, HLAING, লাইং, মিন অং লাইং, ঠিক আছে, এটা হচ্ছে নাম। মায়ানমারের নতুন ইলেক্টেড প্রেসিডেন্ট, মায়ানমারের নতুন ইলেক্টেড প্রেসিডেন্ট হচ্ছে মিন অং লায়াং, ঠিক আছে, মিন অং লায়াং। 2021-এর মায়ানমার কূপের পর ক্ষমতায় এসেছেন উনি, মিন অং লিয়ান। উনি কমান্ডার ইন চিফ, আচ্ছা আর অন্য একজন কমান্ডার ইন চিফ নির্বাচিত। যাই হোক, এইটুকুই মনে রাখবে, মিন অং লাইং হচ্ছেন যে মায়ানমারের নতুন প্রেসিডেন্ট। ওকে, এইটুকু। নেক্সট কোশ্চেন নাম্বার 17-এ যাচ্ছি। ওকে, কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17। আচ্ছা দেখো, স্কুল চলে হাম, এটা একটা ক্যাম্পেইনের নাম, স্কুল চলে হাম। এই ক্যাম্পেইনটা কারা লঞ্চ করেছে? চিফ মিনিস্টার মোহন যাদব, ভোপাল মানে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট লঞ্চ করেছে। দিস ক্যাম্পেইন ran for 4 days from April 1 to 4th, 4 দিন ধরে এই ক্যাম্পেইনটা চলেছিল। ফর অবজেক্টিভ হচ্ছে যে এভরি চাইল্ড অ্যাটেন্ড স্কুল, প্রত্যেক বাচ্চাকে স্কুলে পাঠানো, মানে সকল শিশুকে স্কুলে ভর্তি করা নিয়ে 4 দিন ব্যাপী মধ্যপ্রদেশ গভর্নমেন্ট এই আয়োজন করেছিল। মোর দ্যান 55টা ডিস্ট্রিক্টে, 50,000-এরও বেশি ভিলেজে, মানে স্টেট লেভেল একদম ক্যাম্পেইনটা করেছিল। মানে একদম ব্রিং চিলড্রেন ইনটু ক্লাসরুম, মানে একদম বাচ্চা ভর্তির জন্য 4 দিন ধরে করেছিল। যেখানে যেখানে যা বাচ্চা ছিল সব যারা চিলড্রেন, মানে যারা স্কুল গোয়িং চিলড্রেন, স্কুল গোয়িং এজে পৌঁছে গেছে, তাদেরকে একদম খুঁজে খুঁজে একদম মানে স্কুলে ভর্তি করানোর ব্যাপারটা কমপ্লিট করেছে। 4 দিন ধরে একটা ক্যাম্পেইন চালিয়েছিল মধ্যপ্রদেশ গভর্নমেন্ট। ঠিক আছে, ওভার 5.6 crore টেক্সট বুক, ওয়ার্ক বুক, ব্রিজ কোর্স, এই সমস্ত কিছু এগুলোর মানে এগুলোর মাধ্যমে প্রমোটেডও হয়েছে, দেওয়া হয়েছে, এগুলো বিতরণ করা হয়েছে। প্রায় দেখা গেছে যে 19.6% স্কুল চিলড্রেনকে পাওয়া গেছে, মানে 100টার মধ্যে প্রায় 19.6% স্কুল চিলড্রেন কে পাওয়া গেছে যারা 2025-26 এই একাডেমিক ইয়ারে কিন্তু স্কুলে এনরোলমেন্ট করেছে। এনরোলমেন্ট কিন্তু প্রায় 19.6% ইনক্রিজ হয়েছে এনরোলমেন্ট, তার মানে 100 জনের মধ্যে প্রায় 19-20 জন ভর্তি হয়েছে এরকম। ঠিক আছে, আচ্ছা, এন্ড ইভেন হায়ার ইনক্রিজ 32.4% অবজার্ভ গভর্নমেন্ট স্কুলসে ভর্তি হয়েছে। গভর্নমেন্ট পরিসংখ্যান দিয়েছে বিভিন্ন। আচ্ছা চলো পরেরটায় যাচ্ছি। পরের কোশ্চেনটা হচ্ছে 18, ন্যাশনাল মেরিটাইম ডে পালিত হয়, সেলিব্রেটেড অ্যানুয়ালি অন 5th April। ন্যাশনাল মেরিটাইম ডে পালিত হয় 5th April। The day has been celebrated since 1964। 1966 সাল থেকে ন্যাশনাল মেরিটাইম ডে পালিত হচ্ছে 6th April। জাতীয় সামুদ্রিক দিবস, বাংলাটা হচ্ছে জাতীয় সামুদ্রিক দিবস, 1964 সাল থেকে পালিত হচ্ছে। ঠিক আছে, এটা কি রিলেটেড? এটা হচ্ছে ফার্স্ট শিপ লঞ্চড দ্য স্কিন্ডিয়া স্টিম নেভিগেশন কোম্পানি
সিন্ডিয়া স্কিম আছে, তখন ব্রিটিশ আমলে এরকম একটা কোম্পানি না ছিল, সেই কোম্পানি প্রথম একটা মানে জাহাজ লঞ্চ করেছিল যার নাম ছিল এসএস লয়ালিটি। এসএস লয়ালিটি সেট সেল ফ্রম মুম্বাই ফর দ্য ইউনাইটেড কিংডম অন 5th এপ্রিল 1919 সালে এসএস লয়ালিটির স্মরণে এটা করা হয়। এসএস লয়ালিটি 1919 সালে ভারতের মুম্বাই বন্দর থেকে 5ই এপ্রিল লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, ইউনাইটেড কিংডম লন্ডনের উদ্দেশ্যে এটা রওনা দিয়েছিল এই জাহাজটা। সেই জন্য এই 5ই এপ্রিল দিনটায় জাতীয় সামুদ্রিক দিবস হিসেবে পালন করা হয়। অন দিস ডে বরুণা অ্যাওয়ার্ড presented to individuals who have made outstanding contribution to the Indian maritime sector। তাহলে বরুণা অ্যাওয়ার্ড কিসে দেওয়া হয় এটাও ইম্পর্টেন্ট। বরুণা অ্যাওয়ার্ড তাহলে কিসে দেওয়া হয়? ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন টু দ্য ইন্ডিয়ান মেরিটাইম সেক্টর, ঠিক আছে। আচ্ছা, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং ওয়াটারওয়ে এই প্রোগ্রামটা করে মানে সেলিব্রেট করেছে 63তম ন্যাশনাল মেরিটাইম ডে, এটা 63তম, ঠিক আছে, মনে রাখবে। পরেরটায় যাচ্ছি 19। আচ্ছা, আমি আজকে এগুলো মানে তোমাদের পড়িয়ে দিচ্ছি একটু, হ্যাঁ। 19 এটা ইন্টারন্যাশনাল ডে, এরপরে কারণ এরপরে এখানে অন্য ক্লাস আছে, সেজন্য তোমাদের আজকে আমি এমসিকিউ গুলো করাতে পারবো না। এমসিকিউ গুলো আমি তোমাদের ক্লাসরুমে পোস্ট করে দেবো, তোমরা ওখান থেকে এমসিকিউ গুলো এখান থেকে এটা মানে এখান থেকে উত্তর পেয়ে যাবে তোমরা। এটা যদি ভালো করে শোনো এখান থেকে উত্তর পেয়ে যাবে। আচ্ছা, ইন্টারন্যাশনাল ডে এখান থেকে তোমরা উত্তর করবে, যেহেতু শুনছো, শোনার পর তোমরা দরকার হলে খুঁজে খুঁজে উত্তরটা কি হবে বার করবে। 30টা আছে, 30টার মধ্যে থেকে 30টা কোশ্চেন আছে, 30টা স্লাইড আছে, এই 30টা স্লাইডের মধ্যে 30টা কোশ্চেনের উত্তর আছে। প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কি হবে নিজেরাই খুঁজে বার করবে, ঠিক আছে। নিজেরাই খুঁজে বের করে তোমরা অ্যান্সারটা করে রাখবে, কিন্তু অবশ্যই করে রাখবে। ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্ট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস। আচ্ছা, ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্ট ফর ডেভেলপমেন্ট অফ পিস, স্পোর্ট ফর ডেভেলপমেন্ট ডে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্ট ফর ডেভেলপমেন্ট অফ পিস, শান্তি রক্ষার জন্য মানে খেলাধুলার আর কি শান্তি রক্ষার্থে খেলাধুলা, এরকম একটা ডে পালন করা হয়, ইন্টারন্যাশনাল ডে, হ্যাঁ। আচ্ছা, সেটা কবে পালিত হয় তাহলে দেখো, দ্য ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্ট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস, মানে সরি ডেভেলপমেন্ট অ্যান্ড পিস, শান্তি এবং উন্নতি, সমৃদ্ধি বা ডেভেলপমেন্ট, সমৃদ্ধি, শান্তি এবং সমৃদ্ধির জন্য, উন্নয়নের জন্য ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্ট। ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্ট পালিত হয়, এটা হবে অ্যান্সারটা, এটা 6th এপ্রিল হয়। এখানে লেখা আছে, তো লেখা নেই, এপ্রিল 6, ঠিক আছে। এপ্রিল 6 হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্ট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস। 6ই এপ্রিল পালিত হয়, ঠিক আছে। 6ই এপ্রিল পালিত হয় ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্টস অ্যান্ড ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস। 6ই এপ্রিল আন্তর্জাতিক খেলা স্পোর্ট ডে, কিন্তু জাতীয় স্পোর্টস দিবস তো তোমরা জানো 29শে অগস্ট, ধ্যানচাঁদের জন্মদিন যেদিন, ঠিক আছে। এবার কিন্তু ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্টস ছিল 6th এপ্রিল, পালিত হয় এটা অগস্ট 2013-তে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি এটা অ্যাডাপ্ট করেছে, ইউএন জেনারেল অ্যাসেম্বলি থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। 2026-এর থিম হচ্ছে স্পোর্ট বিল্ডিং ব্রিজেস ব্রেকিং ব্যারিয়ার্স, এবছরের থিম ছিল, ঠিক আছে, থিম ছিল এটা। আচ্ছা, কেন এই দিনটা সেলিব্রেট করা হয় না, ফার্স্ট মডার্ন অলিম্পিক গেম অ্যাথেন্স গ্রিসে 1896 সালের গ্রিসে ফার্স্ট মডার্ন অলিম্পিক গেম এই দিন হয়েছিল 6ই এপ্রিল, ওই জন্য এই দিনটাকে স্মরণীয় করে রাখা হয়। আর এখানে তো 29শে অগস্ট পালিত হয় ন্যাশনাল স্পোর্ট ডে, ধ্যানচাঁদের জন্মদিন, বার্থ অ্যানিভার্সারি, যেটা এটা ন্যাশনাল স্পোর্ট ডে। পরেরটায় যাচ্ছি, 19এরটা হয়েছে প্রত্যেকের, 20টায় যাচ্ছি। তোমরা এক লাইন করে নোট ডাউন করতে পারো, ইন্টারন্যাশনাল স্পোর্ট ডে হাইফেন ডে 6th এপ্রিল, এটুকু একটা লাইন করে করে শুনে শুনে লিখে নিতে পারো কিন্তু। আচ্ছা, 20টা দেখো, স্মল হাইড্রো পাওয়ার ডেভেলপমেন্ট স্কিম আছে। এই কোশ্চেনটা আমি আগের পিডিএফেও পড়েছিলাম। স্মল হাইড্রো পাওয়ার ডেভেলপমেন্ট স্কিম, এটা হচ্ছে যে তোমার যে ক্ষুদ্র জলবিদ্যুৎ উন্নয়ন প্রকল্প তৈরি হচ্ছে, গভর্নমেন্ট স্যাংশন করেছে এই বছরের ইউনিয়ন বাজেটে 2584 কোটি টাকার, ঠিক আছে, স্কিম 2584 কোটি টাকার ইউনিয়ন বাজেট মানে স্যাংশন করেছে ক্ষুদ্র জলবিদ্যুৎ উন্নয়ন প্রকল্প তৈরি করার জন্য। জলবিদ্যুৎ উন্নয়ন প্রকল্প টু এস্টাবলিশ স্মল হাইড্রো প্রজেক্টস, যেটা টোটাল সম্মিলিতভাবে 1500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে, এরকম জলবিদ্যুৎ উন্নয়ন প্রকল্প তৈরি করার জন্য আগামী 5 বছরে 26, 27 থেকে 30, 31 ইউনিয়ন বাজেটে 2584 কোটি টাকা স্যাংশন হয়েছে, ইউনিয়ন ক্যাবিনেট এটা অ্যাপ্রুভ করেছে। আর এখানে এই আয়ের আন্ডারে প্রায় এই যে ক্ষুদ্র জলবিদ্যুৎ উন্নয়ন প্রকল্প টোটাল 200খানা প্রকল্প, অ্যাপ্রক্সিমেটলি 200 প্রজেক্টস আর এক্সপেক্টেড টু বি প্ল্যান্ড আন্ডার দিস ইনিশিয়েটিভ, ঠিক আছে। ধারণা করা হচ্ছে যে প্রায় 200খানা প্রকল্পের উদ্বোধন হতে চলেছে।
টোটাল তাহলে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এবং টোটাল 200 খানা প্রকল্প এর আন্ডারে আসতে চলেছে। বাজেট হচ্ছে 2584 কোটি টাকা। কোশ্চেন নাম্বার 21 দেখো বলছে ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট স্কিম। ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট স্কিম এটা কি দেখো, এটাও একটা বাজেটের একটা স্কিম। ইন্ডিয়ান ইউনিয়নস ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড দ্য ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট স্কিম। ঠিক আছে, এটা কিসের জন্য? টু বুস্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। আচ্ছা, এটা টোটাল অ্যালোকেশন হচ্ছে 33,660 কোটি টাকা। এগুলো অ্যাকচুয়ালি রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সে না, মানে আবার নতুন করে মানে গভর্নমেন্ট অ্যানাউন্স করে বলে এগুলো আবার তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আবার পড়াতে হয়। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু আগের ইউনিয়ন বাজেটেই স্যাংশন হয়েছে 33,660 কোটি টাকার মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট প্রকল্প, সেটাই আবার এখানে একবার বলা হচ্ছে। নতুন করে নিশ্চয়ই কিছু ঘোষণা করেছে সরকার থেকে, সেই জন্য। টু এস্টাবলিশ 100 প্লাগ অ্যান্ড প্লে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, 100টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে। ঠিক আছে, ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট স্কিমের আন্ডারে 100টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে। ওকে, আচ্ছা, ইচ পার্ক উইল স্প্যান অ্যান এরিয়া রেঞ্জিং ফ্রম 100 to 1000 একর। 100 থেকে 1000 একর জায়গা নিয়ে পার্ক তৈরি হবে। এই প্রায় কতগুলো পার্ক তৈরি হবে না বলেই দিয়েছে, 100টা পার্ক তৈরি হবে। ঠিক আছে, মিনিমাম সাপোর্ট প্রাইস ফান্ড এক্সিডিং, মানে বলা হচ্ছে যে এর জন্য যে বিনিয়োগ হবে সেটা, আচ্ছা গভর্নমেন্ট যে মিনিমাম সাপোর্ট প্রাইস, বিনিয়োগ না, গভর্নমেন্ট মিনিমাম যে সাপোর্ট প্রাইস এর জন্য দিচ্ছে সেটা প্রায় 1718 কোটি টাকা মাত্রা ছাড়িয়ে যাবে। আচ্ছা, উদ্যোগের আওতায় শিল্প প্রকল্পের ন্যূনতম সহায়ক মূল্য তহবিলের অনুমোদনও হয়েছে। আচ্ছা, একটা ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করা হবে এমএসপি, সেটা 1718 কোটি টাকা। মানে সরকার প্রতি একরের জন্য, জমি কেনার জন্য আর কি, সরকার প্রতি একরের জন্য 1 কোটি টাকা পর্যন্ত সহায়তা করবে। ঠিক আছে, 100 থেকে 1000টা একর, 1000 একর এলাকা জুড়ে বিস্তৃত হবে প্রতিটা পার্ক। ঠিক আছে, আর গুণমানের দিক থেকে পার্কগুলো বিশ্বমানের হবে, ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো। আর এটা একটা এমএসপি, একটা ওটা তহবিলের একটা 1718 কোটি টাকার বেশি মূল্যের একটা এমএসপি তহবিলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা থেকে। যাই হোক, এগুলো বিভিন্ন রকমের ব্যাপার আছে। তাহলে পার্ক বা শিল্প কারখানাগুলো, তাহলে এটা হচ্ছে একটা শিল্প কারখানা তৈরি হবে, সেই রিলেটেড এটা হচ্ছে এই কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট স্কিম। টোটাল বাজেট হচ্ছে 33,600 কোটি টাকার টোটাল অ্যালোকেশন। আচ্ছা, 22এরটা দেখো, 22এরটা কি বলছে, নর্থওয়ার্ড ফ্লোয়িং নর্মদা পিলগ্রিমেজ। আচ্ছা, নর্মদা পরিক্রমা, নর্মদা পিলগ্রিমেজ। আচ্ছা, নর্মদা পিলগ্রিমেজ গুজরাটে 1 মাস ব্যাপী আধ্যাত্মিক যাত্রা উত্তর বাহিনী নর্মদা পরিক্রমা শুরু হয়েছে। ঠিক আছে, নর্মদা পরিক্রমা, উত্তর বাহিনী নর্মদাও তো উত্তর বাহিনী নর্মদা পরিক্রমা শুরু হয়েছে। 1 মাস ব্যাপী স্পিরিচুয়াল জার্নি, এটা গুজরাটে শুরু হয়েছে। মানে সমস্ত মিলিয়নস অফ ডিভোটি পার্টিসিপেট করছে এই স্পিরিচুয়াল ইভেন্টে। এটা গুজরাটে হয়েছে। প্রায় এই পিলগ্রিমেজটা 30 কিলোমিটার দূরে অব্দি বিস্তৃত, মানে নর্মদা নদীর পার বরাবর আর কি, ব্যাঙ্কস অফ নর্মদা, অ্যালং দ্য ব্যাঙ্কস অফ নর্মদা। এটা প্রায় 30 কিলোমিটার জায়গা বিস্তর জুড়ে বিস্তৃত, 30 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই রুটে রামপুরা থেকে জার্নি শুরু হবে, রিভার ব্যাঙ্কে অবস্থিত, অ্যান্ড কনক্লুডস অ্যাট দ্য ভেরি সেম স্পট। আচ্ছা, এই জাস্ট এখানে কিছু কোশ্চেন বলেছে, এখানে দেখে নাও যে তীর্থযাত্রায় পবিত্র নর্মদা নদীর তীর ধরে 30 কিলোমিটার পথ পরিক্রমা করা হবে। যাত্রাপথটা নদীর তীরে রামপুরা থেকে শুরু হবে এবং সেই একই স্থানে এসে শেষ হবে, রামপুরাতে এসেই শেষ হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যাত্রা শুরুর পূর্বে তীর্থযাত্রীদের বলছে যাত্রাধাম পোর্টাল বলে একটা, মানে জাস্ট কিছু ইনফরমেশন, যাত্রাধাম পোর্টাল থেকে একটি কিউআর কোড স্ক্যান করতে হবে। যাই হোক, এগুলো আর কি। নর্মদা পরিক্রমা হচ্ছে, তাহলে কোথায় হচ্ছে নর্মদা পরিক্রমা এটা মনে রাখতে হবে আমাদের, যে নর্মদা পরিক্রমা হচ্ছে গুজরাটে 30 কিলোমিটার নদীর পার বরাবর 30 কিলোমিটার দূরত্ব। আর এটা হচ্ছে কোথা থেকে, রামপুরা থেকে শুরু হবে, রামপুরাতে এসেই শেষ হবে গুজরাটে। 23 নম্বরটা দেখো, সাগর এক্সারসাইজ। আবার একটা সামরিক মহড়া, সাগর এক্সারসাইজ। এটা কোথায়, কাদের মধ্যে হচ্ছে, এটা কিন্তু সাগর মহড়া। দেখো ইনঅগারেটেড কোথায় হচ্ছে, দেখো ইন্ডিয়ান ওশান, মার্চ 16 মার্চ ভারত মহাসাগরে হয়েছে সাগর এক্সারসাইজ। ঠিক আছে, সাগর মানেই বুঝতে পারছো এটা ইন্ডিয়ান নেভাল এক্সারসাইজ।
আচ্ছা এবার দেখো কি রিলেটেড, ভিশন হচ্ছে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন, সাগরের পুরো কথা, সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন, ঠিক আছে। লক্ষ্য হচ্ছে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে সহযোগিতা, এটা মানে পুরো ইন্ডিয়ান নেভালেরই হবে এখানে, উইথ অ্যান অপরচুনিটি টু ট্রেন অ্যান্ড সেল টুগেদার অ্যাব্রড অ্যান্ড ইন্ডিয়ান নেভি শিপ। আচ্ছা এই জায়গাটা এটা কি সাগর এক্সারসাইজটা কি জিনিস বলে দিচ্ছি, এই যে সাগর এক্সারসাইজটা হচ্ছে যে ভারতের যে সমস্ত ভারতীয় প্রযুক্তিতে তৈরি যে সমস্ত নেভাল শিপগুলো আছে, ভারতীয় প্রযুক্তিতে তৈরি জাহাজ, যুদ্ধ জাহাজগুলো বা জাহাজগুলোর ট্রেন মানে জাহাজগুলো কিভাবে তৈরি হয়েছে, কিভাবে ফাংশন করে, কিভাবে অপারেশনে পারফর্ম করে, এই সব জিনিসের ট্রেনিং কিন্তু মানে অ্যাব্রড মানে অ্যাব্রডদের শেখানো হবে। অবজেক্টিভ দেখো, প্রোভাইড নেভাল পার্সোনাল ফ্রম ফ্রেন্ডলি নেশন, এই যে এটা আগেও হয়েছিল, নেভাল পার্সোনাল ফ্রম ফ্রেন্ডলি নেশন মানে ভারতের বন্ধু দেশগুলো থেকে বিভিন্ন রকমের নেভাল পার্সোনালরা, বিভিন্ন নেভির আর্মি অফিসাররা, বিভিন্ন দেশের আর্মি অফিসাররা আসবেন উইথ দ্য অপরচুনিটি টু ট্রেন অ্যান্ড সেল টুগেদার, একসাথে ভারত এবং সেই অ্যাব্রড দেশের নেভাল অফিসাররা একসাথে আর কি ভারতের এই প্রযুক্তিতে তৈরি নেভাল শিপগুলোর, নেভি শিপগুলোর অপারেশন ফাংশন কিভাবে হয় এই নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রফেশনাল ট্রেনিং মডিউল বলা যেতে পারে, বা একটা মানে আন্তর্জাতিক দুটো দেশের মধ্যে মানে প্র্যাকটিক্যাল কোঅপারেশন অ্যান্ড ইন্টার কোঅপারেবিলিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল পার্টিসিপেশন, মানে একটা আন্তর্জাতিক সমঝোতা, একসাথে আর কি কাজ করা। 16ই মার্চ এটা অনুষ্ঠিত হয়েছে। 23 24-এরটা দেখো, সাহিত্য একাডেমি পুরস্কার 2025। আচ্ছা 24টা ভাষায় দেওয়া হয়, 24টা ভাষায় দেওয়া হয়। আচ্ছা এখানে কারোর নাম নেই, এখানে জাস্ট এমনি বলা হচ্ছে যে দি সিলেকশন প্রসেস আছে, এটা একটু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, কমেন্টেড ইন জানুয়ারি 2025। আচ্ছা এটা এখন করতে হবে না, সাহিত্য একাডেমি পুরস্কার দরকার নেই, পরেরটায় চলো। 25-এর সি ড্রাগন 2026, সি ড্রাগন এটাও একটা নেভাল এক্সারসাইজ, মাল্টি ন্যাশনাল অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এক্সারসাইজ, ঠিক আছে। এটা কিন্তু মাল্টি ন্যাশনাল মানে অনেকগুলো দেশ পার্টিসিপেট করছে, অ্যান্টি সাবমেরিন, ঠিক আছে, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এক্সারসাইজ মানে যুদ্ধ জাহাজকে ধ্বংস করার হচ্ছে যে একটা মহড়া, যুদ্ধ জাহাজকে শত্রুপক্ষের যুদ্ধ এনিমি জাহাজকে কিভাবে ধ্বংস করবে, সমুদ্রের তলায় যুদ্ধ জাহাজগুলোকে কিভাবে ডিটেক্ট করে ধ্বংস করা হবে সেই রিলেটেড একটা মহড়া, সি ড্রাগন 2026। এটা হচ্ছে কন্ডাক্টেড হয়েছে গুয়াম উইথ দ্য পার্টিসিপেশন অফ দ্য ইন্ডিয়ান নেভি, গুয়ামে অনুষ্ঠিত হয়েছে, গুয়াম অর্থাৎ ইউএসএ, হ্যাঁ, হেল্ড অ্যান্ড অ্যান্ডারসন, এই যে দেখো এটা ইউএসএ তে, গুয়াম কোথায়, এক্সারসাইজ সি ড্রাগন মাল্টিন্যাশনাল অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার লেড বাই, এটা মানে নেতৃত্ব দিয়েছে ইউএস নেভি, ইউনাইটেড নেভি, হেল্ড ইন অ্যান্ডারসন এয়ারফোর্স বেস ইন গুয়াম, গুয়াম মার্চ মাসে হয়েছে, গুয়াম ইউএসএ তে হয়েছে, ঠিক আছে। ইউএস নেভি এটাকে নেতৃত্ব দিয়েছে। আর 4টে দেশ পার্টিসিপেট করেছিল, দেখো ইউনাইটেড স্টেট, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, 4টে দেশ পার্টিসিপেট করেছিল, ইন্ডিয়া ছিল না কিন্তু এখানে, না ইন্ডিয়ান নেভি অ্যালংসাইড দ্য ইন্ডিয়ান নেভি, সরি ইন্ডিয়ান নেভি তো ছিলই, পার্টিসিপেটিং ইন দিস এক্সারসাইজ অ্যালংসাইড দ্য ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান নেভির সাথে, ঠিক আছে। মানে তাহলে 5টা দেশ ইউএসএ আর অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, ইন্ডিয়ান নেভি পার্টিসিপেট করেছিল। আচ্ছা জাস্ট এইটুকুই আছে, পরেরটায় যাচ্ছে, কোথায় হয়েছে সি ড্রাগন, তাহলে কোথায় হয়েছে গুয়ামে, ইউএস নেভি, আর 5টা দেশ পার্টিসিপেট করেছিল। 26-এরটা দেখো, আচ্ছা জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, ভারতের সবথেকে বড়, ভারতের সাহিত্যের সর্বোচ্চ সম্মান জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, এবার 60তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 2025 সালের জন্য, 26 সালে এটা দেওয়া হয়েছে, 2026 সালে দেওয়া হয়েছে তামিলনাড়ুর তামিল পোয়েট অ্যান্ড লিরিসিস্ট অ্যান্ড রাইটার আর ভাইরামুথু, আর ভাইরামুথু, ঠিক আছে, তামিল লেখক, তামিল কবি আর ভাইরামুথুকে দেওয়া হয়েছে 60তম জ্ঞানপীঠ পুরস্কার। পুরস্কারে দেওয়া হয়েছে ক্যাশ প্রাইজ 11 লক্ষ টাকা এবং একটা ব্রোঞ্জ স্ট্যাচু অফ গডেস সরস্বতীর মূর্তি, ইট ইজ প্রেজেন্টেড অ্যানুয়ালি, লিটারেসি কন্ট্রিবিউশনের জন্য দেওয়া হয়। আচ্ছা পরেরটায় যাচ্ছি, 26, টেক্সট কোয়েশ্চেন নাম্বার 27, বিএনপি পরিবেশ ওপেন, আচ্ছা এটা একটা খেলার নাম, বিএনপি পরিবেশ ওপেন, বিএনপি পরিবেশ ওপেন টাইটেল ইন্ডিয়ান ওয়েলস, ইন্ডিয়ান ওয়েলসে হয়েছে, এটা জান্নিক সিন্নার বিএনপি পরিবেশ ওপেন জিতেছে। জান্নিক সিন্নার কোন খেলার সাথে রিলেটেড,
টেনিস টুর্নামেন্ট, ঠিক আছে, বিএনপি পরিবেশ ওপেন, যেটা এটা গুজরাটে হয়েছে। হ্যাঁ, পরিবেশ ওপেন, হ্যাঁ এটা বলে দিচ্ছি, এটা এক মিনিট, এটা টেনিস রিলেটেড, ঠিক আছে, টেনিস রিলেটেড, সরি, এটা ইন্ডিয়ান ওয়েলস টেনিস গার্ডেনে হয়েছে, ইন্ডিয়ান ওয়েলস টেনিস গার্ডেন, ইন্ডিয়ান ওয়েলস, এটা কিন্তু ইন্ডিয়ান ওয়েলস টেনিস গার্ডেন কিন্তু ইন্ডিয়াতে নয়, এটা আমি ভুল বলেছি, এটা হচ্ছে যে ইউএসএ তে অবস্থিত, ক্যালিফোর্নিয়া ইউএসএ তে অবস্থিত, ক্যালিফোর্নিয়া ইউএসএ তে অবস্থিত, ঠিক আছে, এটা কিন্তু ক্যালিফোর্নিয়া ইউএসএ তে অবস্থিত, এই জায়গাটা ক্যালিফোর্নিয়া ইউএসএ তে অবস্থিত, ঠিক আছে, এটা ইন্ডিয়ান ওয়েলস ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটসে অবস্থিত, ইন্ডিয়ান ওয়েলস টেনিস গার্ডেনে হয়েছে এটা, যাতে জিতেছেন হচ্ছে জান্নিক সিন্নার। আর মহিলাদের মধ্যে দেখো ইউএসএ তে, যে ইন্ডিয়ান ওয়েলস টেনিস গার্ডেন ক্যালিফোর্নিয়া, এটা হয়েছে, এখানে লেখা আছে ভেন্যুটা। আর এখানে দেখো উমেন্স ফাইনালে আরনা সাবালাঙ্কা, আচ্ছা মেন্স ফাইনালে জিতেছে তাহলে জান্নিক সিন্নার মেন্স ফাইনালে, আর উমেন্স ফাইনালে আর আরিয়ান্না সাবালেঙ্কা, ঠিক আছে, এ জিতেছে হচ্ছে মেন্স ফাইনালে। ওকে, আচ্ছা এইটুকুই জাস্ট মনে রাখবে, বিএনপি পরিবেশ ওপেন কোথায় হয়েছে, কে জিতেছে। আচ্ছা পরেরটায় যাচ্ছি। আচ্ছা নেক্সট এটা হলো 28। আচ্ছা এটা আমি আগের দিনও তোমাদের করেছিলাম, ইউনিক্লো অ্যাপয়েন্টস জাসপ্রীত বুমরা অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ইউনিক্লো একটা স্পোর্টস কোম্পানি, স্পোর্টস অ্যান্ড ফ্যাশন কোম্পানি, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ফর স্পোর্টস অ্যান্ড ফ্যাশন। এরা হচ্ছে বোলার, ফার্স্ট বোলার জাসপ্রীত বুমরাকে হচ্ছে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে, ঠিক আছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে। আর এইটুকুই জাস্ট, এখানে আর কিছু পড়ার নেই। পরেরটা 29 29 এটিএমএ চেয়ারম্যান, অটোমেটিভ টায়ার ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন, অটোমেটিভ টায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, এটিএমএ, এটিএমএ এর চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? এটিএমএ এর চেয়ারম্যান হয়েছেন অরুণ মামেন, রি ইলেক্টেড অ্যাজ হেড অফ দ্য, জাস্ট এটা একটা চেয়ারম্যান, এটা এমন কিছু ইম্পর্টেন্ট নয়, জাস্ট হয়েছে অটোমেটিভ টায়ার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান অরুণ মামেন, রি ইলেক্টেড, পুনরায় নির্বাচিত হয়েছেন, জাস্ট এইটুকু মনে রাখবে, আর কিছু না। ইন্ডিয়ান অটোমেটিভ টায়ার সেক্টরের একটা কোম্পানি, ঠিক আছে, ইন্ডিয়ান কোম্পানি, ব্যাস টায়ারের কোম্পানি। আচ্ছা এটা হয়ে গেল 29 নম্বর। আর 30 লাস্ট কোশ্চেনে যাচ্ছি। 30 নম্বর কোশ্চেন এই অবধি আজকে থাকবে। বিসিসিআই নামান অ্যাওয়ার্ডস, বিসিসিআই নামান অ্যাওয়ার্ডস, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অনার্ড দ্য উইনার্স নামান অ্যাওয়ার্ডস। নামান অ্যাওয়ার্ডস 2026 কে পেয়েছে? এটা নিউ দিল্লিতে মার্চ 15, 2026 অনুষ্ঠিত হয়েছে। বিসিসিআই নামান অ্যাওয়ার্ড কে পেয়েছে? বিসিসিআই নামান অ্যাওয়ার্ড কে পেয়েছে? এটা কে পেয়েছে? এটা নিউ দিল্লিতে মার্চে হয়েছে। এটা শুভমান গিল, দেখো কি লেখা, শুভমান গিল ওয়াজ কনফার্ড উইথ দ্য পলি উমরিগার অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার ইন দ্য মেন্স ক্যাটাগরি, while স্মৃতি মান্ধানা received the same award at the women's category। ঠিক আছে, তাহলে পলি উমরিগার্স অ্যাওয়ার্ড ফর বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার ক্যাটাগরিতে শুভমান গিল হয়েছে মেন্স ক্যাটাগরিতে, আর উমেন্স ক্যাটাগরিতে স্মৃতি মান্ধানা এই পুরস্কার পেয়েছে। আর লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ফর দেয়ার কন্ট্রিবিউশনের জন্য পেয়েছেন হচ্ছেন, দেখো, রোজার বিনি, রাহুল দ্রাবিড়, মিতালি রাজ, এই তিনজন। ঠিক আছে, সেভারাল ক্রিকেটিং ওয়ার্ল্ড সাচ as রোজার বিনি, রাহুল দ্রাবিড়, মিতালি রাজ honored with lifetime achievement awards for their contribution। ওকে, আচ্ছা এই অবধি আজকেরটা থাকবে, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। আমি তোমাদেরকে হচ্ছে যে সেটটা দিয়ে দেবো, ঠিক আছে, পিডিএফটা দিয়ে দেবো, বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। হ্যাঁ, বাড়িতে তোমরা অ্যান্সারগুলো খুঁজে কিন্তু অ্যান্সারগুলো দাগ দিয়ে নেবে। ঠিক আছে, বোঝা গেল? আমি তাহলে এগুলো আলাদা করে আর কিন্তু বলছি না। হ্যাঁ, অ্যান্সারগুলো তোমরা অবশ্যই কিন্তু সলভ করে নেবে। ওকে।